গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পারিজাত এসে গেছি আবার তোমাদের সাথে রিগালিস অন এয়ার চ্যানেল নিয়ে। তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে আমরা নতুন কিছু দেখব। আজ আমার মুখ্য টার্গেট হচ্ছে হুগলি জেলার হরিপাল। চলো দেখা যাক হরিপাল কেন ইম্পর্টেন্ট। হয়তো তোমরা অনেকে নাম শুনেছো কিন্তু বিস্তারিত জানো না এর ব্যাপারে। কলকাতা থেকে আমাদের জার্নি আমরা শুরু করেছি, এরপরে যেরম যেরম যাবো তোমাদের আমরা দেখাবো। কেমন? কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার গুগল ম্যাপে, তোমরাও চেক করতে পারো। তো এখন বাজে সকাল 11টা, আমরা যাত্রা শুরু করব, সঙ্গে থাকো। মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। ওখান থেকে আমরা আরো কিছু জায়গায় ঘুরবো, তোমাদের সাথে শেয়ারও করব। আমরা যাচ্ছি রাজবলহাট, এরা হরিপালের কাছে, হুগলি ডিস্ট্রিক্ট। তবে আমরা হাওড়া দিয়েই যাব মেনলি। আমরা মা ফ্লাইওভার ধরে কোনা এক্সপ্রেসওয়ে ধরবো, তারপরে বম্বে রোডে পড়ে বাঁদিকে টার্ন নিয়ে আমতা অবধি যাব। হাওড়া আমতা রোড, যেটা আমতা রোড দিয়ে স্ট্রেট চলে যাব। মানে বেসিক্যালি আমরা হাওড়া ডিস্ট্রিক্টের ভিতর দিয়েই যাবো। আর আমরা রেস কোর্স পেরোচ্ছি, পেরিয়ে এবার বিদ্যাসাগর সেতুর দিকে অ্যাপ্রোচ রোডে চলে এসেছি। রাস্তায় আজকে ট্রাফিক খুব বেশি, আর খুব একটা ঠান্ডা নেই, বেশ গরম আছে। দ্বিতীয় হুগলি ব্রিজ পেরোচ্ছি আমরা, চারদিকটা ফগি হয়ে আছে, শীতকালের এফেক্ট, আর খুব সুন্দর লাগছে। সামনে হাওড়া শহর আচ্ছা থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে। সামনে নবান্ন আচ্ছা দেখা যাচ্ছে। আমরা কোনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় ঢুকছি, মানে আমরা কোনা এক্সপ্রেসওয়ে রুটটা ধরবো। নবান্ন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের ডান দিকে আমাদের নতুন সেক্রেটারিয়েট পশ্চিমবঙ্গের। আমরা যাচ্ছি এখন বম্বে রোড দিয়ে। এটা অঙ্কুরহাটি চেকপোস্ট, এখান থেকে আমরা রাইট টার্ন করছি। বম্বে রোড থেকে অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে রাইট টার্ন। এটা অঙ্কুরহাটি ভেতর দিয়ে আমরা যাচ্ছি হাওড়া ডিস্ট্রিক্ট। অঙ্কুরহাটি ক্রস করে আমরা এখন মাকড়দহ, এটাও হাওড়া ডিস্ট্রিক্ট, অপেক্ষাকৃত ঘিঞ্জি জায়গা। দেখতে পাচ্ছ রাস্তায় চারদিকে ট্রাফিক, সম্ভবত বাজার এরিয়া এটা। তো আস্তে আস্তে চলছি আমরা। রাস্তাটা তো দারুণ, সম্ভবত হাওড়া আমতা রোড হবে। আমাকে একটু কনফার্ম করতে হবে, কোথাও কিছু লেখা নেই। মাকড়দহ পেরিয়ে এবার আমরা চলে এলাম ডোমজুর, এটাও হাওড়া ডিস্ট্রিক্ট। বেসিক্যালি আমরা হাওড়া ডিস্ট্রিক্টের ভেতর দিয়েই যাচ্ছি। দেখা যাক সামনে কি জায়গা আছে। ডোমজুর বাজার, ভয়ঙ্কর ট্রাফিক। রোববারে সব বাজারে বেরিয়েছে, যাবার কোনো রাস্তা নেই। ডোমজুর পেরিয়ে হাওড়া আমতা রোড ধরে আমরা এখন রাজাপুর পেরোচ্ছি। এবার বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি রাজবলহাট। রাজবলহাট হলো পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুর সাব ডিভিশনের জঙ্গিপাড়া ব্লক, তার আন্ডারে এই জায়গাটা। এখন তোমরা জানতে চাইবে কেন হঠাৎ এই রাজবল্লভহাট। তাহলে বলি, এই রাজবল্লভহাট হলো একটি মন্দির শহর। বাদামপুর জায়গাটার নাম, হাওড়া আমতা রোড। হয়তো আগে বাদামটা
বরগাছিয়া পৌঁছলাম, বাজার এরিয়া ক্রস করছি। হাওড়া আমতা রোডের ওপরেই বরগাছিয়া। এটা ধর্মরাজ মন্দির, বরগাছিয়া ধর্মতলায় ধর্মরাজ মন্দির। এই জায়গাটা হচ্ছে বরগাছিয়া সন্ধ্যা বাজার। ভীষণ ক্রাউডেড জায়গা, গিজিগিজি লোক আর গাড়ি, কারুর কোথাও হাঁটা চলার জায়গা নেই। তো আমরা এখন সন্ধ্যা বাজার ক্রস করছি থেমে থেমে আস্তে আস্তে। বরগাছিয়া মোড় থেকে লেভেল ক্রসিং এর দিকে আমরা ঢুকে গেলাম গোদারিয়া। দুপাশে ধান ক্ষেত, সবে ধান কাটা হয়েছে। ধান কাটছে, ধান কাটা হচ্ছে, অনেক জায়গায় কাটা হয়েও গেছে। শীতের রূপটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই রাজবল হাটে 18th সেঞ্চুরিতে বহু মন্দিরের প্রতিষ্ঠা হয়। সব টেরাকোটার ডিজাইন করা মন্দির, খুব সুন্দর। আমরা চলে এলাম জগৎবল্লভপুর। চারদিকে ধান কাটার পরে যে শুকনো খড়ের গন্ধ সেরকম পাওয়া যাচ্ছে, ধান শুকোচ্ছে। কলকাতার এত কাছে এই মন্দির শহর মিস করা যায় কি? তাই চলে এলাম। এই জগৎবল্লভপুর থেকে আমরা বাঁদিকে যাচ্ছি, হুগলি ডিস্ট্রিক্ট ঢুকবো 1 কিলোমিটারের মধ্যে টুয়ার্ডস হরিপাল। আমরা বাঁদিকে জগৎবল্লভপুর মোড় থেকে ঘুরে গেলাম হুগলির দিকে। যেটা বলছিলাম, তো এখানকার প্রধান অ্যাট্রাকশন হলো রাজবল্লভী মন্দির। রাজবল্লভীর যে মূর্তি, দেবীর মূর্তি হলো দুর্গা, কালী আর সরস্বতী, এই তিনজনের একটা মিক্সচার। খুব অদ্ভুত, তোমরা হয়তো কোথাও দেখোনি, বাট এটাকে বলা হয় শ্বেতকালী। আমরা বাগপোতা মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলাম। না ঢুকে সোজাও যাওয়া যেত, কিন্তু এদিক দিয়েই শর্টকাটগুলো আমরা এদিকটা নিলাম। এটা হচ্ছে বাগপোতা ঘাট রোড। চারদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, শীতের রোদ পড়েছে, খুব সুন্দর। এখানকার অন্যান্য অ্যাট্রাকশন হলো রাধাকান্তজিউ মন্দির আর শ্রীধর দামোদর মন্দির। খুবই ভালো, দেখার মতন, টেরাকোটায় ডিজাইন করা কাজ, খুব সুন্দর। ক্ষেত থেকে ধান কেটে ট্র্যাক্টরের ওপরে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য শহরে দেখা যায় না। ধান কাটার মেশিনে ওটা ধান কাটা হচ্ছে, এবং কাটার পরে এই মেশিনে ঝাড়াইও হয়ে যাচ্ছে একেবারে। বাগপোতা খালের রাস্তা ধরে আমরা যে যাচ্ছি, বেসিক্যালি জায়গাটা হচ্ছে জাঙ্গিপাড়া। এই জাঙ্গিপাড়ার পরেই আমাদের ডেস্টিনেশন আসবে। চলো যাওয়া যাক। ধান শুকোবার জায়গা, উপরে খড় দেওয়া আছে, খড়গুলোও শুকোচ্ছে। জায়গাটার নাম হলো ইলামপুর। আমরা খালটা পেরোলাম। সিংটি মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। আমরা আমাদের ডেস্টিনেশন রাজবল হাটের খুব কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই, 5-7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন রাজবল্লভী মন্দির, এবং সেখানকার স্পেশালিটি হলো শ্বেত কালী প্রতিমা, 6 ফিটের ওপর লম্বা। এটা তোমরা নিশ্চয়ই কোথাও দেখোনি আগে। আমরা সবাই জানি কালী প্রতিমা তো কালোই হন, নয়তো নীল। শ্বেত আমরা কোথাও দেখিনি, তো এটা একটা ইনোভেটিভ ব্যাপার। চলো দেখা যাক। পরের হিস্ট্রিটা আমি আবার ব্রিফ করব।
আমরা এসে পড়েছি রাজবল্লভী মন্দিরের পুকুর ঘাটে। জায়গাটা রাজবলহাট। রাজা সদানন্দ রায় এই মন্দিরের সূত্রপাত করেন। এই হলো রাজবল্লভী মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। ডান দিকে অতিথি নিবাস, বাঁদিকে সুন্দর বাগান, মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা। সামনে আমরা মন্দির দেখতে পাচ্ছি। তবে এটা কিন্তু শিব মন্দির, যেটা দেখতে অনেকটা রাজবল্লভী মন্দিরের মতোই। তবে যাতে ভুল না হয় সেজন্য আমরা এটা দেখালাম। এটা হচ্ছে এই দিঘির ঘাট, দিঘির ঘাটের পাশে। এই হলো প্রধান মাতৃমন্দিরের গেট, স্থাপিত 1346 সাল, 4ঠা আষাঢ়। মন্দির চত্বর। মন্দিরের পাশে ঘাট। এই হলো সম্পূর্ণ মন্দির চত্বর। যে সমস্ত ভক্তরা মায়ের ভোগ খাবার নাম লেখানো আছে তারা মায়ের রান্না বাড়িতে চলে আসবেন। যে সমস্ত ভক্ত মায়ের মন্দিরের ভেতরে হাঁড়ি কাঠ, মায়ের ভোগ দিচ্ছে, তাই মন্দির এখন বন্ধ, একটু পরেই খুলে যাবে, তখন আমরা দেখাচ্ছি আবার। এখানে অনেকগুলো শিব মন্দির আছে। মায়ের মন্দির তো আছেই, তার সাথে অনেকগুলো শিব মন্দিরও আছে। আমি একটা একটা করে শিব মন্দিরগুলো তোমাদের দেখাই, চলো। রাজরাজেশ্বর শিব মন্দির ও নন্দীশ্বর শিব মন্দির। এর পাশে শ্রী সোমেশ্বর শিব মন্দির, এ পাশে ত্রম্বকেশ্বর শিব মন্দির, এ পাশে শ্রী বাণেশ্বর শিব মন্দির। অন্ধকার বলে শিবলিঙ্গটা অস্পষ্ট দেখা যাচ্ছে। মন্দিরের দরজা খুলে গেছে, মানে মায়ের ভোগ হয়ে গেছে। অসাধারণ মাতৃমূর্তি। একটু খেয়াল করলে দেখবে মায়ের 2 পা শিবের ওপরে এবং 2 হাতের মধ্যে এক হাতে রক্তের বাটি, অন্য হাতে ছুরি। গলায় যে মালা পরানো আছে সেটা হচ্ছে মাথার খুলির মালা। মায়ের বর্ণ সরস্বতীর মতো সাদা, সেই মায়ের মুখমণ্ডল দুর্গার মতন। তাই আগেই বলেছি ইনি হলেন দুর্গা, সরস্বতী আর কালীর মিশ্রিত রূপ। খুব অদ্ভুত এই রূপ। শাড়ি এবং ফুল দিয়ে আমরাও মায়ের চরণে প্রণাম রাখলাম পুজো দেওয়ার জন্য। এবার চলো ঘুরে দেখে আসি যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে মায়ের ভোগের, সেই জায়গাটা। তবে তার আগে আমি মায়ের চরণে একটু ধূপ জ্বালিয়ে যেতে চাই। প্রতিমায় 6 ফুটের ওপরে লম্বা, তাই মায়ের জন্যে 18 হাত বহরের আলাদা শাড়ি আনানো হয়। এবারে একটু ধূপ আর একটু প্রদীপ জ্বালিয়ে যাই। মায়ের কাছে এসেছি। তোমাদের জন্য একটু পুজো দিয়ে দেবো। এবার চলো ভোগের ওখানে যাই। এখানে ভোগ খাওয়া দাওয়া চলছে, মায়ের প্রসাদ। কয়েক হাজার মানুষ খাওয়া দাওয়া করছেন।
তবে আমাদের ফিরতে হবে তো, তাই এত বড় লাইনের পেছনে আমরা দাঁড়াবো না। এখান থেকে আমরা যাব আটপুর, কাছেই 4-5 কিলোমিটার ডিস্টেন্স। আটপুর রামকৃষ্ণ মিশন, ওখানে মঠ আছে, ওখানেই স্বামীজি দীক্ষা নেন আরও 7 জন সন্তের সাথে। সবাই হয়তো জানে না জায়গাটার কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু স্বামীজির সাথে যুক্ত। চলো দেখে আসি আটপুর। আমরা এখন আটপুরের দিকে যাচ্ছি। আমরা আটপুর রামকৃষ্ণ মঠের সামনে এসে গেছি। এখানেই সেই বিখ্যাত মিত্রবাড়ি। আমরা হেঁটে হেঁটেই পুরো জায়গাটা ঘুরব এবং সঙ্গে সঙ্গে দেখে নেব কি কি আছে এখানে। সামনে আমাদের রামকৃষ্ণ মঠ। মঠ এখন বন্ধ, 3:30 পরে খুলবে। চলো আমরা এগিয়ে দেখে নিই আরও কি কি আছে। শান্ত নিরিবিলি জায়গা। এই জায়গাটা মিত্রবাড়ির পরিসরের মধ্যেই। সামনে দেখতে পাচ্ছি আমরা গঙ্গাধর শিব মন্দির। পুরনো বহুদিন বহু যুগ আগেকার টেরাকোটার মন্দির ভগ্নাবশেষে রয়েছে এখন। পুরো হেরিটেজ প্লেস। এগুলো প্রপারলি মেনটেন করলে আরও কত ভালো হতো, আরও কত পাবলিক অ্যাট্রাকশন হতো। আফটার অল হেরিটেজ সাইট এগুলো, কিন্তু সেভাবে কোনো মেনটেনেন্স চোখে পড়ছে না। বাঁকুড়ার সেই টেরাকোটার কাজ করা মন্দির, তার ভগ্নাবশেষ। অনেক ট্যুরিস্টই বেড়াতে এসছেন দেখছি, সবাই ঘুরছেন, আমরাও ঘুরছি। দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এটা রাধা গোবিন্দ মন্দির, আটপুর জঙ্গিপাড়া। 1786 সালে কৃষ্ণরাম মিত্র এটা তৈরি করেন। উনি এখানকার জমিদার ছিলেন। তবে মন্দিরের মেন গেট এখন বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখে যাচ্ছি। তোমরাও দেখে নাও এক ঝলক মন্দিরের ভেতরটা। টেরাকোটার কাজ করা বহু যুগ আগের মন্দির। অসাধারণ কারুকার্য, না দেখলে বোঝানো যাবে না। অবশ্য মেনটেন করা হয়েছে। এগুলি মিত্রবাড়ির ভেতরেই আরও কিছু মন্দির, যেগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। তবে এই সব স্থাপত্যের টেরাকোটার কাজ দেখার মতো, অভূতপূর্ব, চোখ ফেরানো যায়। এই জায়গাগুলো সবই হচ্ছে আটপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। অবশ্য এখন আটপুর গ্রাম পঞ্চায়েত হলেও অরিজিনালি কিন্তু সবই মিত্রবাটির। এই মিত্রবাটির মধ্যেই এই সমস্ত কিছু অবস্থিত। এটা হলো আটপুর মিত্রবাড়ির প্রধান দরজা, সিংহ দরজা বলা হয়। প্রসন্ন কুমার মিত্র, ওনারই প্রপার্টি ছিল এটা। আটপুর রামকৃষ্ণ মঠ, সারদা ভবন, এটাই প্রধান কার্যালয় এখানকার রামকৃষ্ণ মিশনের। এই আটপুর মঠ থেকেই কিন্তু রামকৃষ্ণ মিশনের সূত্রপাত বলা চলে। জায়গাটা খুবই সুন্দর নিঃসন্দেহে। চলো আমরা এবার মন্দিরের দিকে এগোই আস্তে আস্তে। রাস্তার দুপাশেই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন রকম কার্যালয়। মিশন প্রাঙ্গণে এই মন্দিরটিকে এখন রিনোভেট করা হচ্ছে। এরপরে আমরা মিশনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে, সঙ্গে থাকো, দেখাচ্ছি। গাছটা দেখো, নুয়ে পড়ে যেন প্রণাম করছে রামকৃষ্ণদেবকে। মন্দিরের এপাশটা বন্ধ, চলো আমরা অন্য দিক দিয়ে ঢুকি। পেছন দিক দিয়ে, যে দিকটা আর একটা সদর এন্ট্রি রয়েছে, সেই দিক দিয়ে আমরা মন্দিরে ঢুকবো। টাটা পাওয়ার এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট সিস্টেম বসিয়েছে। এটা তারই অফিস। চলো আমরা এবার দুর্গা মণ্ডপের দিকে যাই। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটাই দুর্গা মণ্ডপ। এখানেই ভোগ খাওয়া হয়, ভোগ বানানো হয়।
আর অনেক কিছু আরও আছে, সেটা আমরা এখনই দেখব। এই দুর্গা মণ্ডপের ভেতরেই হলো বিখ্যাত সেই ধুনি মণ্ডপ। চলো দেখে আসি। আমরা আশ্রম প্রাঙ্গণে ঢুকে পড়েছি। ডান দিকে দেখো, এখানে ভোগ তৈরি হয়। দেখো কড়াই আর উনুন। এপাশে জলের ব্যবস্থা। এবার চলো ভেতরের দিকে যাই, দেখি কি আছে। এটা স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ। বর্তমানে এটা আটপুর রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। চলো এবার আমরা ধুনি মণ্ডপটা দেখে আসি, যেখানে বিবেকানন্দ 8 শিষ্যের সঙ্গে দীক্ষা নিয়েছিলেন। এই হলো ধুনি মণ্ডপ। সামনে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এখানেই ধুনি জ্বালিয়েছিলেন ওনারা। আর পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা স্বামীজি তার 8 জন গুরু ভাইয়ের সাথে দীক্ষা নিয়েছিলেন। তারই কিছু বিবরণ এখানে আমরা নথিভুক্ত করলাম, তোমরা পড়তে পারো, ভালো লাগবে। এই দীক্ষা নেওয়ার পরেই কিন্তু স্বামীজির মনে চেতনা আসে এবং তার থেকেই কিন্তু আজকের এই রামকৃষ্ণ মিশন তৈরি হয়। সেদিন যারা দীক্ষা নিয়েছিলেন তাদের নাম ওপরে দিলাম। ধুনিকুণ্ডের ওপরে এখন এই মণ্ডপটা করা হয়েছে, তাই জন্য এর নাম ধুনি মণ্ডপ। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। তাহলে পুণ্যতীর্থ আটপুর আমাদের কেমন ঘোরা হলো তোমরা অবশ্যই জানাবে। এখানে শ্রীমা আর স্বামীজি থাকতেন ফার্স্ট ফ্লোরে। এখানে ভাবা যাচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে যে স্বামীজি এখানে থাকতেন, এখানে দীক্ষা নিয়েছিলেন। তোমরা পারলে অবশ্যই এই আটপুর রামকৃষ্ণ মিশনে এসো, খুব ভালো লাগবে। এটা দুর্গা মণ্ডপ। এখানেই শ্রীমা আবার দুর্গা পুজোর প্রচলন করেছিলেন। এখনো এখানে দুর্গা পুজো হয়। দুর্গা মণ্ডপের সামনে বাঁশ বেঁধে খুব বড় করে প্যান্ডেল করা হয় এবং পুজো হয়। তোমরা যে বাঁশ পাতা দেখতে পাচ্ছ, এটা তারই জন্যে। মিশনের নিজস্ব চাষাবাদ এখানেই হয়, নানা রকম ফসল হয়। এখানে যা উৎপাদন হয় এতেই মিশনের চলে। এটা শান্তি ভবন গেস্ট হাউস, আটপুর রামকৃষ্ণ মিশন। তোমরা কেউ চাইলে এসে থাকতে পারো, আগে থেকে বুকিং করতে হয়। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, চারদিক সবুজ, ভীষণ ভালো লাগবে। আমি হেঁটে হেঁটে পুরো জায়গাটা পরিক্রমা করতে করতে যাচ্ছি, তোমাদেরও দেখাতে দেখাতে যাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে। চারদিকে পাখির কলকাকলি, গাছগুলো জলকে ছুঁতে চাইছে, অতুলনীয়। হাঁটতে হাঁটতে আমরা শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের সামনে এসে পড়েছি। একটু আগে মন্দির বন্ধ ছিল, এখন 3:30 বাজে, তাই মন্দির খুলেছে। মহারাজ এসে পুজো শুরু করবেন, তার প্রস্তুতি নিচ্ছেন। মন্দিরের ভিতরে সমস্ত দেওয়ালে সমস্ত মনীষী মহারাজদের ছবি টাঙানো আছে। আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে তো সেইভাবে ছবি তোলা অ্যালাউড নয়, তাই বেশিক্ষণ দেখাতে পারবো না, যতটুকু সম্ভব চেষ্টা করলাম। ইনি প্রেমানন্দ মহারাজ, যার পৈতৃক বাসভিটে তোমরা দেখলে একটু আগে। মঠের ফুলের বাগান, নানা রকমের সুন্দর ফুল হয়েছে। পাশে এগুলো গোলাপ ফুটেছে। নানা রঙের জবা।
অসাধারণ। বেলা পড়ে আসছে, আমরা এবার আস্তে আস্তে এখান থেকে ফিরে যাব। যাওয়ার সময় আমরা হাওড়া ডিস্ট্রিক্ট হয়ে গেছিলাম, আসার সময় আমরা এখন হুগলি ডিস্ট্রিক্ট হয়ে ফিরছি। রাস্তাটা দেখে তো দারুণ মনে হচ্ছে। হোপ ইটস গুড। আমরা মশাট বাজার হুগলি ডিস্ট্রিক্ট হয়ে ডানকুনি হয়ে ফিরছি। এদিক দিয়ে ডিস্টেন্সটা একটু বেশি হয়, প্রায় 12 কিলোমিটার, কিন্তু রাস্তাটা অনেক বেটার। আর তাছাড়া লোকালয়ের বাইরে দিয়ে যাচ্ছে রাস্তাটা, তো সেই জন্য বাজার টাজারগুলো পড়ে না, তো জার্নিটা কমফোর্টেবল হয়। এই রাস্তাটাই প্রেফার্ড। আমরা দুটো দিকই এক্সপ্লোর করলাম, কোনটা ভালো সেটা বোঝার জন্য। এখন আমরা জগদীশপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, হাওড়া জগদীশপুর। এখানে আমরা একটু চাটা খেয়ে তারপরে রওনা দেব। চলো, আজকের জার্নি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য আর একটা ট্রিপে। ভালো থেকো সবাই, বাই।